গল্পের শুরুতে আমরা দেখতে পাই দেশের সবথেকে বড় মাফিয়া কিং জিয়ন জংকুক তার প্রেয়সীকে নিয়ে পার্সোনাল প্লেনে শুয়ে আছে। আতঙ্কের আরেক নাম হচ্ছে জিয়ন জংকুক। এই জংকুক নামের আতঙ্কটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা খারাপ কাজ করে। অল্প বয়সী এই যুবকের নাম শুনলে কেঁপে ওঠে পুরো শহরের মানুষ। অন্যদিকে তার প্রেয়সী হচ্ছে সাধারণ ঘরের মেয়ে। তার বাবা মা কেউ নেই, বড় হয়েছে মামার মামির কাছে। বাকিটা চলো গল্পের মাধ্যমে জেনে আসি। তেকে জড়িয়ে ধরে শুয়ে আছে জংকুক। নড়াচড়া করার কারণে তের ঠোঁট স্পর্শ করছে জংকুকের গলায়, সাথে তের গরম নিঃশ্বাস পড়ছে জংকুকের বুকে। জংকুকের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। ভিতরে বারবার পুরুষত্বের জানান দিচ্ছে, একটু পর পর কেঁপে উঠছে, কিন্তু তাও জংকুক তেকে ছাড়ছে না। চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করায় ব্যস্ত জংকুক। তে জেগে থাকলে তো এতটা কাছে কখনই আসতে পারে না, তাই ঘুমন্ত থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। একটু পরে তে পিট করে চোখ খুলে দেখে তাকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তে মুখ উপরে তুলে উপরের মানুষটাকে দেখে এক চিৎকার দিয়ে বলে, আপনি? জি আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আপনি আমার বেডরুমে কি করছেন? চারদিকে ভালো করে তাকিয়ে দেখো, এটা তোমার বেডরুম না। আমি কোথায় আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রিল্যাক্স বেবি গার্ল, তুমি আমার পার্সোনাল প্লেনে আছো আর আমরা এখন প্যারিসে যাচ্ছি। কেন করলেন আপনি আমার সাথে এমন? আমার চাকরিটা চলে যাবে, আমি মামিকে এখন কি জবাব দেব? উত্তেজিত হয়ো না তে, তোমার চাকরি যাবে না, আমি আছি তো। হ্যাঁ, আপনি তো শুধু তাই পারেন, লোকজনকে ভয় দেখাতে। শুধু ভয় দেখানো কেন, তোমার জন্য কারো প্রাণ নিতে আমার 1 মিনিট সময়ও লাগবে না। তে জংকুককে এমনিতেও ভয় পায়, এখন জংকুকের কথা শুনে আরো ভয় পাচ্ছে। প্লিজ কিছু করবেন না। তুমি আমাকে ভয় কেন পাও তে? আমি তোমার কাছে আগে যাইনি, তুমি যেতে বাধ্য করেছো। ভুলে যাও কেন সেই কথা? আমি আপনাকে কতবার বলেছি আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি যেদিন আমার ভালোবাসার গভীরতা বুঝবে সেদিন আমাকে ছেড়ে যাবার কথা বলে আমাকেই ভালোবাসবে, দেখে নিও। আপনার স্বপ্নই থেকে যাবে। এখন বলুন কেন নিয়ে যাচ্ছেন আমাকে? তোমার নিরাপত্তার জন্য। আমার জন্য ভাবতে আপনাকে কে বলেছে? আমার কিছু হবে না, আর আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম, এখানে কিভাবে এলাম? আমি এনেছি তোমাকে। আমি কি এতটাই গভীর ঘুমিয়েছিলাম যে টেরই পেলাম না? আর জিমিন কোথায়? ও তো আমার সাথেই ছিল। জিমিন বাসায়, আর তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, তাই টের পাওনি। কি বললেন? ঘুমের ওষুধ? হ্যাঁ, ঘুমের ওষুধ। আমি জিমিনকে বলেছিলাম তোমার খাবারের সাথে যেন ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, আর জিমিন সেটাই করেছে। জিমিন আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো? শালিকা আমার কষ্টটা ঠিকই বুঝতে পারে, কিন্তু আমার বউটাই বোঝে না। এই যে মিস্টার শুনুন, আমি আপনার বউ না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কখনোই না, সেটা সময় হলে দেখা যাবে। তাই কিছু একটা মনে করে নিজের জামা কাপড় এবং শরীর দেখতে লাগলো। তাই কেমন করতে দেখে জংকুক বলল, কি দেখছো? তোমার সাথে উল্টাপাল্টা কিছু করেছি কিনা সেটা? আপনাকে তো বিশ্বাস নেই, করতেও পারেন। তোমার সাথে কিছু করতে হলে তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি চাইলে তোমার সাথে যখন যা ইচ্ছা তাই করতে পারি। আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি এখনো কেন সুস্থ আছো জানো? কারণ আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তাহলে আমি তাকে বুঝিয়ে দিতাম আমাকে নিয়ে কথা বলার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। বুঝতে পেরেছো বেবি গার্ল? যাই হোক, অনেক কথা হয়েছে, এবার চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবে। অনেকক্ষণ তো হয়ে গেল কিছু খাওনি। কথাটা বলে জংকুক চলে যায়, আর তে অতীতের কথা ভাবতে থাকে। তার মা বাবা ছোটবেলায় মারা গেছে, তাই সে বড় হয়েছে মামা সবিনের কাছে। সবিনের অভাবের সংসার, তারও একটা মেয়ে আছে, তার নাম হলো জিমিন। জিমিন তার মামাতো বোন হলেও তারা দুজন ছিল বেস্ট ফ্রেন্ড। একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। সবিন যখন তাকে নিয়ে আসে তখন থেকে ইয়নজুন মানে তের মামি তাকে দেখতে পারে না। অভাবের সংসার হলে যা হয় আর কি। তে কোনো রকম এসএসসি পাস করার পর তার মামি তাকে সাফ বলে দেয় সে আর টাকা খরচ করে তাকে পড়াতে পারবে না। তাই তে নিজের পড়ালেখার খরচ চালানোর জন্য একটা রেস্টুরেন্টে চাকরি নেয়। এতে যে টাকা পায় সেটা দিয়ে পড়ালেখার খরচ চালায়, আর কিছু টাকা তার মামিকে দেয়। এই বিষয়ে জিমিনের একদমই মত ছিল না। এটা নিয়ে তার মায়ের সাথে অনেক ঝগড়া হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। তাই জিমিন তার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সুবিন একটা কারখানায় সামান্য বেতনে চাকরি করে, তাই চাইলেও সে ইয়নজুনকে জোর গলায় কিছু বলতে পারে না। জিমিনও তের সাথে তার রেস্টুরেন্টে চাকরি নিয়েছে। ওরা দুজন একই সাথে থাকে, ভালোই কাটছিল তাদের। প্রতিদিন কলেজ শেষ করে তে আর জিমিন রেস্টুরেন্টে চলে যায়। আজও তারা রেস্টুরেন্টে যাওয়ার সময় দেখতে পায় রাস্তার একপাশে কিছু ছেলে মিলে একটা লোককে মারছে, আর সবাই দাঁড়িয়ে দেখছে। দেখেছিস জিমিন, মানবতা আজ কোথায়? একটা মানুষকে মারছে আর সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বলছে না। আমিও তো সেটাই দেখছি। তাই সেখানকার একটা লোককে জিজ্ঞাসা করতে লোকটি থেকে বলে, এরা সবাই মাফিয়া কিং জিয়ন জংকুকের লোক, আর যাকে মারছে সে একটা মেয়েকে রেপ করেছে, তাই জংকুকের অর্ডারে তারা তাকে মারছে। পুলিশ কিছু বলবে না? না, কারণ জংকুক কখনো কাউকে অন্যায়ভাবে মারে না। জিমিন থেকে লোকটির সামনে থেকে টেনে নিয়ে বলে, চলতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর ওরা দুজন চলে যায়। তে আর জিমিন তাদের কাজ শেষ করে বাসায় ফিরছিল। ওদের কাজ শেষ করে বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কতগুলো বখাটে ছেলে প্রায় দিন ডিস্টার্ব করে তে আর জিমিনকে। তে কিছু বলতে চাইলে জিমিন বলতে দেয় না, কারণ জিমিন ভয় পায় ওরা দুজন মেয়ে, আর ছেলেগুলো যদি খারাপ কিছু করে বসে।
পরের দিন তে টিভি অন করে দেখতে পায় কাল যে লোকটাকে মারছিল তার লাশ খবরে দেখাচ্ছে, আর খবরটি প্রচার করা হচ্ছিল সে আত্মহত্যা করেছে বলে। এই তো এদিকে আয়, নাস্তা করবে না? দেরি হয়ে যাচ্ছে তো, কলেজে যেতে হবে। জিমিন, কাল কিছু লোক মিলে যে ছেলেটাকে মারছিল সে আজকে আত্মহত্যা করেছে, জানিস? কি, আত্মহত্যা করেছে? হ্যাঁ রে জিমিন, লোকটা নাকি খারাপ ছিল। তাহলে ঠিকই হয়েছে, খারাপ লোক মরে যাওয়াই ভালো। কিভাবে মরেছে জানিস? জিয়ন জঙ্কুকের ভয়ে। জঙ্কুক মনে হয় ভালো কাজ করে, মাফিয়া হয়েছে তো কি হয়েছে, হতেও পারে। এখন তাড়াতাড়ি খা। নাস্তা শেষ করে দুজনে কলেজে চলে যায়। দুইটা ক্লাস শেষ করে ওরা কলেজের মাঠে বসে আছে। সেখানে ওদের বান্ধবী লিসা আসে। লিসা তে এবং জিমিনের কাছে এসে বলে, জিমিন, আজকে নিউজটা দেখেছিস? হ্যাঁ দেখেছি। জানিস দোস্ত, এই জঙ্কুক ছেলেটাকে না দেখার অনেক ইচ্ছে আমার। দেখার অনেক ইচ্ছে মানে? ওকে কেউ কখনো দেখেনি? আরে না, ওর নাম শুনেই ভয়ে কাঁপে সব লোক। শুনেছি যে একবার তাকে দেখেছে সেই উপরে চলে গেছে। উপরে তো চলে যাবেই, মাফিয়া বলে কথা। আচ্ছা এসব কথা বাদ দে, আজকে যদি ক্লাস না হয় তাহলে বাসায় যাব, গিয়ে বিশ্রাম নিব, তারপর তো আবার বের হতে হবে। সে অবাক হয়ে চেয়ে থাকে জিমিনের মুখের দিকে। এই মেয়েটা কত কষ্ট সহ্য করে এখানে পড়ে আছে, ও চাইলেই তো ওর বাবা মার সাথে থাকতে পারতো। এই তুই কি ভাবছিস? আমার জন্য তুই কেন নিজের জীবনটা নষ্ট করছিস? জিমিন চুপ, আর একটাও কথা বলবি না। তুই শুধু আমার বোন না, আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্যই আমি বেঁচে আছি। জিমিন ছোটবেলায় পানিতে পড়ে গিয়েছিল। সে সবাইকে ডাকে কিন্তু কেউ শুনতে পায় না। পরে তে নিজেই পানিতে নেমে জিমিনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিমিন ভারী হওয়ায় তাকে তুলতে পারলো না। পরে বাসার সবাই এসে ওদের দুজনকে তুলে হসপিটালে নিয়ে যায়। বেঁচে যায় ওরা দুজন। তে মুস্কি এসে বলে, চল বাসায় যাই, আজকে আর মনে হয় ক্লাস হবে না। হ্যাঁ চল। তিনজন বেরিয়ে যায় কলেজ থেকে বাসার উদ্দেশ্যে। ওরা তিনজন রাস্তায় হাঁটছিল। লিসা ননস্টপ বকবক করেই যাচ্ছে। লিসার বকবক করার প্রসঙ্গ হচ্ছে জেকে, মানে মাফিয়া কিং জিয়ন জঙ্কুক। ওর এটা ভালো বোন, ও ওইটা ভালো পারে, আরো কত কি। তে আর জিমিন শুধু শুনেই যাচ্ছে। হঠাৎ করে লিসা বলে উঠলো, জানিস তে, জঙ্কুক কিন্তু আমাদের এখানে থাকে না। তাও কেন লোকজন ওর নাম শুনে ভয় পায় বুঝি না। সব ভিতর ডিম। আমাদের এখানে থাকে না মানে? তাহলে ও কোথায় থাকে? জঙ্কুক কোথায় থাকে তাকে সঠিকভাবে জানে না। যখন প্রশাসনের লোক কোনো কেসের সমাধান করতে পারে না, তখনই জঙ্কুককে খবর দেয় আসার জন্য। তাই নাকি? আমি যাই রে, আমার বাসায় চলে এসেছি, কাল দেখা হবে, বাই। তে আর জিমিন বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেল। কাজ শেষ করে তারা বাসায় ফেরার পথে দেখলো রাস্তার ছেলেগুলো অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করছে। তে আর জিমিন ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন একটা ছেলে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলে, দাঁড়াও মামুনিরা, কোথায় যাচ্ছ আমাদের সাথে দেখা না করে? দেখুন। হ্যাঁ হ্যাঁ দেখাও, আমরা তো দেখার জন্যই দাঁড়িয়ে আছি। ফালতু কথা বন্ধ করুন আর সরে যান আমাদের সামনে থেকে। যদি না সরে কি করবে? দেখবি কি করব? হ্যাঁ দেখবো, দেখাও। তুই জানিস আমি কে? না তো, কে তুমি? আমি হলাম মাফিয়া কিং জিয়ন জঙ্কুকের গার্লফ্রেন্ড। কি? হ্যাঁ। তারপর ছেলেটি হেসে বলল, তাহলে এতদিন আমাদের ভয় পেতে কেন? ভয় পাইনি, তোদের উপর নজর রেখেছিলাম তোরা কি কি করতে পারিস আর কতজন মেয়েকে বিরক্ত করতে পারিস। তাই নাকি? দাঁড়া, আমি এখনই জঙ্কুকে কল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাও, আমিও দেখি। তে ফোনটা হাতে নিয়ে কয়েকটা নাম্বার উঠিয়ে কল দিল। তে নিজেও জানে না নাম্বারটা যে বন্ধ, তাও সে কথা বলার অভিনয় করতে লাগলো। হ্যালো জঙ্কুক, দেখো না আজকেও আমাদের কিছু বদমাশ লোক বিরক্ত করছে, তুমি আসবে নাকি লোক পাঠাবে? কথাটা বলে তে এদিক ওদিক তাকাতে লাগলো, দেখলো কেউ আসছে কিনা। তারপর তে দেখলো একটা লোক ওদের দিকেই আসছে। লোকটাকে দেখে তে যেন হাত ছেড়ে বাঁচলো। দুষ্টুর দলেরা ওইদিকে তাকিয়ে দেখ। তের কথা শুনে ছেলেগুলো ওদিকে তাকিয়ে দেখলো জঙ্কুকের হয়ে কাজ করে এমন একটা ছেলে এদিকেই আসছে। ভয়ে ছেলেগুলো তখনই পালিয়ে যায়। তে আর জিমিন তো পুরোই অবাক। ব্যাপারটা কি হলো ওতে কিছু তো বুঝলাম না, আমিও তো কিছু বুঝতে পারলাম না। মুহূর্তে ছেলেগুলো পালিয়ে গেল। ওরাও চলে গেল নিজেদের বাসায়। তে আর জিমিন ওরাও জানে না ছেলেটা যে জঙ্কুকের লোক ছিল। কেটে গেল বেশ কিছুদিন। তে যতবার বিপদে পড়ে ততবার জঙ্কুকের গার্লফ্রেন্ড বলে নিজেকে দাবি করে, আর সবাই ভয়ে চলে যায়। কিছুদিনের মধ্যে অনেকেই জেনে গেছে তে জঙ্কুকের গার্লফ্রেন্ড। কথাটা জঙ্কুকের লোকেরও কানে গেছে, তাই সে জঙ্কুকে কল করে সব বলে। সব কথা শুনে জঙ্কুক হাসে, তারপর রাগী কণ্ঠে বলে, এখনই খবর নাও মেয়েটি কে, কার হয়ে কাজ করছে, তার উদ্দেশ্য কি। জি আচ্ছা বলে কল কেটে দেয় লোকটি আর খোঁজ লাগায় তের ব্যাপারে। তের ব্যাপারে খোঁজ নিয়ে লোকটি যা জানতে পারে তা শুনে সে নিজেই হতভম্ব। জঙ্কুককে কি বলবে? অবশেষে জঙ্কুককে সবকিছু জানায়। জঙ্কুক সবকিছু জেনে হাসতে হাসতে বলে, ইন্টারেস্টিং তো ব্যাপারটা, যে আমার গার্লফ্রেন্ড হিসেবে দাবি করে সে কিনা একটা রেস্টুরেন্টে জব করে, তাও আবার পার্ট টাইম। মেয়েটার একটা পিক সেন্ড করো তো দেখি। জঙ্কুক সারা রুমে পাইচারি করছে আর সুগা বিছানায় বসে বসে ফোন টিপছে। মাঝে মাঝে জঙ্কুকের দিকে আর চোখে তাকাচ্ছে। সুগা হচ্ছে জঙ্কুকের চাচাতো ভাই প্লাস বেস্ট ফ্রেন্ড। তার সাথে সুগা হচ্ছে জঙ্কুকের মাফিয়া জগতের ডান হাত। ওরা দুজন একে অপরকে ছাড়া চলতেই পারে না। জঙ্কুক ভাই আমার, এত টেনশন কেন করছিস?
সুগা, রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছে। তার এত সাহস, জিয়ন জাংকুকের গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। আমি যদি ওকে একবার সামনে পাই তাহলে যে কি করব নিজেও জানি না। তোর মাথাটা ঠান্ডা কর, আমরা আগে পিকটা দেখি, তারপর কি করা যায় না করা যায় সেটা আমরা পরে চিন্তা ভাবনা করে বের করব। একটু পর সুগার ফোনে একটা মেসেজ আসে। সুগা হা করে তাকিয়ে আছে। সুগা, আয় সুগা। হ্যাঁ বল, কি দেখছিস? সুগার চোখটা আটকে আছে জিমিনের ছবিতে। জাংকুক সুগার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোন স্ক্রিনে তাকাতেই সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর নিচের মেসেজটা পড়ে ওর বুঝতে বাকি রইল না কোনটাতে। জাংকুক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, হাসি ভরা মুখ, মায়াবী চোখ, দুধে আলতা গায়ের বরণ। সুগা দেখলো জাংকুক কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে ফোনের দিকে। জাংকুক তো ঘোরের মধ্যে রয়েছে। জাংকুক, আয় জাংকুক। শুধু কি দেখবি, কিছু বলবি না? অপূর্ব। সুগা মিটি মিটি হেসে বলল, তাই পছন্দ হয়েছে? হ্যাঁ, প্যাকিং কর, আমরা এখনই আজকেতে যাব। মানে কি? কাল না তোর ইম্পর্টেন্ট মিটিং আছে? কোনো মিটিং না, আমার এখন একটাই ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো আজকেতে যাওয়া। সুগা তো মনে মনে ভীষণ খুশি, সে জিমিনকে সামনে থেকে দেখতে পারবে, কথা বলতে পারবে তার সাথে। কিন্তু আব্বুকে কি বলবি? পাপাকে যা বলার আমি বলবো। তুই প্যাকিং কর, আমি একটু আসছি। কথাটা বলে জাংকুক বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ওরা দুজন নিজেদের পার্সোনাল প্লেনে উঠে পড়ে। এদিকে তে আর জিমিন বিকেলে রেস্টুরেন্টে কাজ করছিল। এমন সময় রেস্টুরেন্টের মালিক লি মিনহো তের কাছে এসে ব্যাড টাচ করতে থাকে। শুধু আজ না, লি মিনহো সবসময় তের দিকে কেমন করে জানি তাকায়। জিমিন আর তে সেটা ভালো করেই জানে, কিন্তু কিছু করার নেই। এই পর্যন্ত তারা যেখানে কাজ করেছে সেখানে তাদের একই সমস্যা পড়তে হয়েছে। সুন্দরী মেয়ে হলে যা হয় আর কি। লি মিনহো তের হাত ধরে টানাটানি করছিল, তখনই তে বলল, আমার হাত ছাড়ুন। তোমাকে কতবার বলবো তে, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি আপনার কর্মচারী, ছাড়ুন আমাকে। তাতে তো আমার কোনো সমস্যা নেই। কি বলছেন এসব স্যার আপনি? আপনার বউ আছে, বাচ্চা আছে। তাতে কি হয়েছে? তোমাকে আমি রানীর মতো করে রাখবো। তারপর তে এক ঝটকা নিজের হাত ছাড়িয়ে নেয়, কিন্তু সাইডে থাকা সেলফি লেগে হাতটা একটু কেটে যায়। তে ব্যথায় আর্তনাদ করে ওঠে। তখনই সেখানে জিমিন সহ আরো কিছু স্টাফ এগিয়ে আসে। ওদের আসতে দেখে লিমিন হয়ে সেখান থেকে চলে যায়। জিমিন তের কাছে এসে বলল, কি হয়েছে রে তে? কিছু হয়নি, এই তো একটু কেটে গেছে। তারপর জিমিন তের হাতে ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণ পর জিমিন আর তে কাজ করছিল, এমন সময় কালো ড্রেস পরা একটি লোক রেস্টুরেন্টে প্রবেশ করে। কালো ড্রেস পরা লোকটি ভিতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে একটা টেবিলে বসলো। তে আর জিমিন কাউন্টারে থাকা লোকটার সাথে কথা বলছিল। জিমিন তেকে একটা চিমটি মেরে বলল, দেখ তে, ছেলেটা কি হ্যান্ডসাম। তো আমি কি করব? কি করবি মানে? ওই টেবিলের দায়িত্ব তো তোর। যা ওইখানে, যেহেতু দায়িত্ব আমার, যেতে তো হবেই আমাকে। এই তে শোন না, পাইলে ফোন নাম্বারটা চেয়ে নিস। কেন কেন আবার ওর সাথে লাইন মারবো? এসবের দরকার নেই জিমি। তে খাবারের মেনু কার্ডটা হাতে নিয়ে এগিয়ে যেতে যেতে নোটিস করলো ছেলেটা সত্যি অনেক হ্যান্ডসাম। চোখে কালো চশমা, গায়ে কালো হুডি, হাতে কালো ঘড়ি, পায়ে কালো জুতা, সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে, হালকা গোলাপি ঠোঁট, ঠোঁটের নিচে তিলটা জলজল করছে। চোখ সরিয়ে নিলতে কেমন যেন ঘোর লেগে যাচ্ছে তার। এক কথায় অসম্ভব সুন্দর। তার উপর ছেলেটা তের দিকেই তাকিয়ে আছে। তে মনে মনে ভাবছে, একটা ছেলেকে এতটা সুন্দর কে হতে বলেছে? তে আশেপাশে তাকিয়ে দেখলো সব মেয়েরা ছেলেটির দিকেই তাকিয়ে আছে। তে খাবারের মেনু কার্ডটা ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার কি খাবেন? ছেলেটা তার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখলো, তারপর আশেপাশে একবার তাকালো। একটা মধ্যবয়স্ক লোক ছেলেটিকে দেখে চেঁচিয়ে বলল, আরে জিয়ন জাংকুক, দ্য টপ বিজনেসম্যান, এই ছোট রেস্টুরেন্টে কিভাবে? এটা তো অসম্ভব। কথাটা বলে লোকটি এগিয়ে আসতে লাগলো। জাংকুক হাতের ইশারায় লোকটিকে তার কাছে আসতে বারণ করলো। ওই মধ্যবয়স্ক লোকটার কথা শুনে সেখানে সবাই কানাকানি শুরু করেছে। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই লোকটিকে তো আমি টিভিতে দেখেছি। স্যার বলুন, কি লাগবে আপনার? তের কথা শেষ হতে না হতেই জাংকুক তের হাত ধরে হ্যাঁচকা টান দিল। আচমকা টানের কারণে তের শরীর তার ভারসাম্য রাখতে না পেরে তে জাংকুকের কোলে বসে পড়লো। জাংকুক তের হাত চেপে ধরেছে, তাই তে ব্যথা পেয়ে আহ করে চিৎকার করে উঠলো। তের এই আওয়াজ শুনে জাংকুক অস্থির হয়ে গেছে। তারপর জাংকুক অস্থির গলায় বলল, কি হয়েছে? এটা কি ধরনের অসভ্যতা? ছাড়ুন আমায়। জাংকুক আগের অবস্থায় থেকেই তের হাত চেক করতে লাগলো। তে হাত ছাড়িয়ে নিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু জাংকুক তেকে শক্ত করে চেপে ধরে আছে। তের চিৎকার শুনে সবাই তের দিকে ছুটে এলো। জিমিনও এসেছে। তেকে ছেড়ে দিন, এটা কেমন ধরনের অসভ্যতা? লজ্জা করে না আপনার? জাংকুক কিছু না বলে তেকে এক হাতে ধরে রেখেছে আর আরেক হাতে কাউকে কল করছে। এদিকে রেস্টুরেন্টে থাকা সব লোক জাংকুকের টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে আর নানা রকম কথা বলছে। তে ছটফট করেই যাচ্ছে, কিন্তু জাংকুক তাকে ছাড়ছে না। হঠাৎ করে সুগা দরজা খুলে ভিড় ঠেলে জাংকুকের কাছে আসলো। সুগাকে দেখে জাংকুক বলল, সুগা, আমি 5 মিনিটের মধ্যে এই রেস্টুরেন্টটা ফাঁকা চাই। ওকে ব্রো, চিন্তা করিস না। সুগা সবাইকে বাইরে যেতে বললেই সবাই রেগে সুগাকে মারতে আসে। এবার সুগা কোমরে গুজে রাখা গানটা বের করে খাইয়ের গ্লাসে গুলি করে। মুহূর্তে সব গ্লাস ভেঙে পড়ে যায়। সেখানে থাকা লোকজন ছোটাছুটি করে বেরিয়ে যায়। জিমিনও বের হতে যাবে, তখনই সুগা জিমিনের হাত ধরে ফেলে। গুলির শব্দ শুনে লি মিনহো বেরিয়ে এসেছে। সুগা জিমিনের হাত ধরেছে বলে জিমিন হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে আর সুগাকে বকাবকি করছে। আমার হাত ছাড়ুন বলছি, লুচ্চা বেটা কোথাকার। হাসির বাচ্চা, ছেড়ে দিব তো? এই যে, আমাকে একদম হাসির বাচ্চা বলবেন না। আপনি কি? আপনি তো একটা শয়তান বিলাই। জিমিনের কথা
কথা শুনে সুগা হাসছে। এদিকে তে ছটফট করছে দেখে জঙ্কুক থেকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে তে উঠে দাঁড়ালো। জঙ্কুকও তার সাথে সাথে উঠে দাঁড়িয়েছে। তে চলে যাওয়ার জন্য পাশ ফিরতে জঙ্কুক আবারও তের হাত শক্ত করে চেপে ধরে। জঙ্কুক তের হাত ধরেছে দেখে লিমিনহু জঙ্কুকের কলার চেপে ধরে বলল, তোর এত বড় সাহস, তুই তের হাত ধরেছিস? জঙ্কুক এবার এক হাতে তেকে ধরে অন্য হাতে লিমিনহুর হাত কলার থেকে ছাড়িয়ে মুচড়ে ধরেছে। লিমিনহু জঙ্কুকের কলার ধরেছে দেখে সুগার মাথায় রক্ত উঠে গেল। তাই দেরি না করে দৌড়ে এসে লিমিনহুকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দিয়ে বলল, শালা ডটের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মাফিয়া কিং জিয়ন জঙ্কুকের কলারে ধরেছিস? এইটা যে মাফিয়া কিং জিয়ন জঙ্কুক, তার প্রমাণ কি? আমি বিশ্বাস করি না। তোর প্রমাণ লাগবে তাই না? অবশ্যই তাকে আমি প্রমাণ দিব, তার সাথে তোকে মৃত্যুও দিব। এর মধ্যে জঙ্কুকের লোক চারপাশে ঘিরে ফেলেছে। তে ভয়ে কাঁপছে। জঙ্কুক আরো শক্ত করে তের হাত চেপে ধরে বলল, জানতে চেয়েছিলে না আমার কি লাগবে? তাহলে শোনো, আমার তোমাকে লাগবে। জঙ্কুক নামটা শুনে তে আর জিমিন দুজনেই অবাক হয়। তে আবারও ব্যথায় আর্তনাদ করে উঠল। তের আর্তনাদে জঙ্কুকের বুকটা কেঁপে ওঠে। তে এমন করছে দেখে জঙ্কুক তের হাতটা নিজের কাছে নিয়ে বলল, কি হয়েছে দেখি? কথাটা বলে তের হাত চেক করতে লাগলো জঙ্কুক। তে বেশ অবাক হয়ে জঙ্কুককে দেখছে। মাফিয়া কিং জিয়ন জঙ্কুক, তার জন্য এমন অস্থির হচ্ছে কেন? আর তাকে সে কিভাবে চিনে? তারপর জঙ্কুক দেখলো তের হাতে ব্যান্ডেজ করা। কি হয়েছে হাতে তোমার? ব্যথা করছে, ছাড়ুন। আগে বলো কিভাবে ব্যথা পেয়েছো? লিমিনহু একটা শুকনো ডোক গিলল। কারণ তে যদি একবার তার নাম বলে দেয় আর এটা যদি মাফিয়া কিং জিয়ন জঙ্কুক হয়, তাহলে তো তাকে একদম মেরেই ফেলবে। তে একবার লিমিনহুর দিকে তাকিয়ে তারপর বলল, কাজ করতে গিয়ে একটু লেগেছে। তোমাকে কে বলেছে কাজ করতে? তে এবার আরো অবাক হয়ে তাকিয়ে থাকলো জঙ্কুকের মুখের দিকে। জঙ্কুক তার লোককে ইশারা করতেই একজন লোক বাইরে চলে গেল। আর একটু পর হাতে করে ফার্স্ট এড বক্স নিয়ে জঙ্কুকের কাছে এলো। তে আর জিমিন দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। জিমিন তো ভয়ে নড়াচড়া বন্ধ করে দিয়েছে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছে। তারপর জঙ্কুক তের হাতের ব্যান্ডেজ খুলে ফেলে দিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিল। তের হাত টেনে কাছে এনে চুমু খেলো। তে তার হাতটাকে সরিয়ে নিল। তারপর সুগার ফোনে একটা ফোন আসে। ফোন আসাতে সুগা একটু দূরে চলে গেল কথা বলার জন্য। একটু পর সুগা কথা বলে ফিরে এসে বলল, ব্রো, কমিশনার সাহেব এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। ও নো, উনি কি করে জানলো যে আমি আজকেতে এসেছি? আব্বু বলেছে একটা দরকারে তোমাকে কল দিয়েছিল, তোমাকে না পেয়ে আব্বুকে কল দিছে। পাপা কেন বলতে গেল সেটা তো আর আমি জানি না ব্রো। তোমরা হয়তো ভাবছো সুগা আব্বু আর জঙ্কুক পাপা কেন বলছে, সেটা তোমরা গল্পের মধ্যে জানতে পারবে। একটু পর কমিশনার সাহেব রেস্টুরেন্টের ভিতরে এসে জঙ্কুককে বলল, আরে জঙ্কুক, তুমি আজকেতে এসেছো আর আমি জানি না। জঙ্কুক দুইটা চেয়ার এনে একটাতে নিজে বসলো আর একটাতে তেকে বসালো। তারপর কমিশনারকে বলল, আসলে আমি আজকেতে একটা কাজে এসেছি। আমি জানি তো তুমি কাজ ছাড়া আজকেতে কখনোই আসো না। তো কি কাজে এসেছো শুনি? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না, সেটা আপনি ভালো করেই জানেন। আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো বলতে চেয়েছি তুমি আজকেতে এসেছো কোনো সাহায্য লাগবে কিনা। যারা আমার সাহায্য ছাড়া চলতেই পারে না, তারা এসেছে আমাকে সাহায্য করার জন্য। হোয়াট আর জোকস মিস্টার কমিশনার। তোমার কাছে এটা জোকস মনে হলেও আমার কাছে তোমাকে সাহায্য করাটা অনেক বড় ব্যাপার। কারণ কথায় আছে না, গরিবের কথা বাসি হলে ফলে। অনেক বড় বড় কথা বলে ফেলেছেন, এখন ওসব কথা বাদ দিয়ে বলুন আমাকে কেন খুঁজছেন। তারপর কমিশনার যেটা বলতে এসেছিল সেটা জঙ্কুককে বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এদিকে লিমিনহু জঙ্কুকের পা ধরে বসে আছে আর বলছে, আমাকে মাফ করে দিন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেন। ক্ষমা করব? তাও আবার তোকে? ইম্পসিবল। প্লিজ স্যার, আমার বউ আছে, বাচ্চা আছে দুইটা, আমার কিছু হয়ে গেলে ওদের কে দেখবে? জঙ্কুক লিমিনহুর কোনো কথা না শুনে তার লোককে ইশারা করলো গুলি করার জন্য। যখনই জঙ্কুকের লোক গুলি করতে যাবে তখনই তে বলল, প্লিজ স্যার, ওনাকে মারবেন না। তের কথা শুনে জঙ্কুক ইশারা করলো লিমিনহুকে ছেড়ে দেওয়ার জন্য। কারণ তার প্রেয়সী তার কাছে একটা আবদার করেছে আর জঙ্কুক তার আবদার পূর্ণ করবে না, সেটা কি করে হয়? জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে লিমিনহুকে বলল, ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম। তুই আজকে কেন বেঁচে গেছিস জানিস? আমার জানের জন্য, না হলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারতো না আজকে। জান কথাটা শুনে তে বড় বড় চোখ করে জঙ্কুকের দিকে তাকালো। জান, আজকে আর তোমাকে কাজ করতে হবে না, বাসায় চলো, বিশ্রাম নিবে। কিন্তু আমার তো এখনো ডিউটি শেষ হয়নি। জঙ্কুক চোখ পাকিয়ে তাকালো তের দিকে। জঙ্কুকে তাকালো দেখে তে একটু ভয় পেয়ে গেল। তারপর জঙ্কুককে তে কিছু বলতে যাবে তখনই জঙ্কুক বলল, বাসায় যেতে বলছি আমি। এতক্ষণ তো তেকুক কি করছিল সেটা দেখেছি, এখন চলো দেখে আসি ইয়নমিন কি করছে। ওই হাসির বাচ্চা। এই সাথে মিলে তুই আমাকে হাসির বাচ্চা বলবি না। তাহলে কিসের বাচ্চা বলবো? আমার শাশুড়ির? লুচ্চা বিলাই আমার হাত ছেড়ে বলছি, না হলে তোর খবর আছে। ছি, নিজের জামাইকে কেউ পিটুকারি করে কথা বলে? কি জামাই? তাও আবার তোর মতো লুচ্চা গুন্ডা বিলাই? গুন্ডাগিরি তো এখনো কিছু দেখোনি, দেখাবো একটু। এই বিলাই তুই কি করবি? কি করব দেখবে? হ্যাঁ দেখবো, দেখা। ওকে দেখাচ্ছি। কথাটা বলে সুগা জিমিনের কোমরে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। জিমিনের তো প্রায় দম বন্ধ হয়ে আসার উপক্রম। শয়তান বিলাই, তুই শুধু একবার আমাকে ছেড়ে দে। কেন? ছেড়ে দিলে কি করবে? লুচ্চা বিলাই কোথাকার, তাহলে দেখ কি করি। কথাটা বলেই সুগার চুল টেনে ধরে জিমিন। ওরে আমারে কেউ বাঁচাও। ব্রো, এই মেয়ে তো দেখি আমার থেকে বেশি ডেঞ্জারাস। ওদের কাণ্ড দেখে
সবাই হাসছে। জঙ্কুক আর তে তো অবাক হয়ে তাকিয়ে আছে। জিমিন পাশের টেবিল থেকে এক বাটি স্যুপ এনে সুগার মাথায় ঢেলে দেয়। সুগা একটু খেয়ে বলল, লবণ কম হয়েছে, আর একটু দিলে ভালো হতো। এই বিলাই, দাঁড়া, তোকে লবণ দিচ্ছি। কথাটা বলে সুগার দিকে এগিয়ে আসতে লাগলো জিমিন। এই লেডিস, আস্তে, এত বেডিগিরি করে কোনো লাভ নেই, কারণ এই সুগা যেটা একবার পছন্দ করে সেটা যে কোনো মূল্যে নিজের করে নেয়। তাই যা বাদরামি করার করেছো, আর কিছু করার চিন্তা করো না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। তবে রে শয়তান বিলাই কোথাকার, দাঁড়া, তোর 12টা এখনই বাজাচ্ছি। বলে জিমিন সুগার চুল ধরতে যাবে, তখনই নিচে পড়ে থাকা সুপের মধ্যে পা পিছলে সুগাকে নিয়ে জিমিন ফ্লোরে পড়ে যায়। গেল রে, গেল, আমার কোমরটা গেল। এই তুমি আটার বস্তা নাকি ময়দার বস্তা? এত ভারী কেন তুমি? বিয়ের পরে যদি আমার উপর এই ভোটটা শরীরটা নিয়ে পড়ো, তাহলে তো আমি একদম খাটির সাথে মিশে যাব। শয়তান বিলাই, মুখ সামনে কথা বল, না হলে কিন্তু। বাকিটা তোমাকে আর কষ্ট করে বলতে হবে না শালিকা, আমি সামলে নিব। শোনো, তোমার বোনকে আমি নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে বলে দিও ওকে নিয়ে যেন কোনো চিন্তা না করে। বলে জঙ্কুক তের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে বসায়। আপনি আমাকে টেনে এনে গাড়িতে বসালেন কেন? তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো তাই। এই সিম্পল ব্যাপারটা তুমি বুঝতে পারলে না বেবি গার্ল? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি বলছেন এগুলা? হ্যাঁ জান পাখি, আমি তোমাকে দেখে পাগল হয়ে গেছি। এতটা সুন্দর হতে কে বলেছে তোমাকে? শুধু আমি না, পৃথিবীর সব মেয়েরাই সুন্দর। তাদেরকে দেখার জন্য সুন্দর মন আর চোখ লাগে, যেটা আপনার নেই। বুঝতে পেরেছেন? আমি পৃথিবীর সব মেয়েকে দেখিনি, শুধু তোমাকে দেখেছি, তাই তুমি আমার দেখা সবচেয়ে বেশি সুন্দরী। আপনি প্রশংসা করেছেন, আমি শুনেছি। এবার আমাকে যেতে দিন। এই জিয়ন জঙ্কুক যখন একবার বলেছে তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাবে, তার মানে নিয়েই যাবে। আমাকে বেশি রাগিও না, তাহলে কিন্তু বিয়ে ছাড়াই বাসা করে ফেলবো। ছি, আপনার মন মানসিকতা কি নোংরা। শুধু তোমার জন্য। হয় সুন্দরী বিয়ান, দাঁড়ান না। এই নোংরা বিলাই, আমাকে তুই বিয়ান বলে ডাকছিস কেন? শুনতে ভালো লাগলো না? বউ বলে ডাকবো নাকি? শোন বিলাই, আমার সাথে মজা করতে আসিস না, তাহলে বাড়িতে আর সোজা হয়ে যেতে পারবি না। কেন, তুমি কি আমাকে কোলে করে নিয়ে যাবে নাকি হাসির বাচ্চা? এই শয়তান বিলাই, তুই হাঁসের বাচ্চা, তোর 14 গোষ্ঠী হাঁসের বাচ্চা। সর সামনে থেকে। বলেই জিমিন সুগাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তেকুকের কাছে আসে। আমার বোন তো বললো ওর ভুল হয়েছে, তারপর কেন এমন করছেন? শালিকা, ভুল করলে যে শাস্তি পেতে হয় সেটা জানো না? হ্যাঁ জানি, বলুন কি করতে হবে, আমরা দুজন মিলে করে দিব। তাও আমার বোনকে ছেড়ে দিন। আমার নাম তো তুমি ব্যবহার করোনি, তাহলে তোমাকে শাস্তি দেব কেন? শোনো, আমি খারাপ, কিন্তু ভালো মানুষের জন্য না, খারাপ মানুষের জন্য। সুগা, কাজ শেষ হলে চলে আসিস, আমি বেবি গার্লকে নিয়ে গেলাম। বলেই জঙ্কুক তেকে নিয়ে চলে যায়। এই যে লেডিস, হাঁসের বাচ্চা, গাড়ি ভাড়া আছে নাকি নামিয়ে দিয়ে আসতে হবে? তের কাছে যেতে হলে আমাকে এই বিলের সাহায্য নিতে হবে। ভালো ব্যবহার করি, গাড়ি ভাড়া না দিয়ে আপনার ভাইয়ের মতো আমাকেও নিয়ে যান। আরে না, কি বলো এইসব? আমি জোর করে কখনো কিছু পেতে চাই না, ভালোবাসা তো আরো আগে না। এই নাও আমার কন্টাক্ট নাম্বার, মনে চাইলে গভীর রাতে মিস কল দিও। তারপর সুগা জিমিনকে নাম্বার দিয়ে চলে যায়। ধুর, এখন আমি কিভাবে তের কাছে যাব? জঙ্কুক তেকে নিজের বাড়িতে আনার পর একটা স্টোররুমে আটকে রাখে, কারণ তের কোনো বিশ্বাস নেই সুযোগ পেলেই যদি পালিয়ে যায়। প্লিজ আমাকে এত বড় শাস্তি দিবেন না, বাড়িতে যেতে দিন, আমার চাকরিটা তো চলে যাবে। ওইরকম 2 টাকার চাকরি চলে গেলে যাবে, কোনো সমস্যা নেই। এখন তুমি এই জিয়ন জঙ্কুকের সম্পত্তি, তাই ওইসব লো ক্লাসের চাকরি তোমাকে করতে হবে না। তোমার টাকা লাগবে তো? এই নাও কাইলা কার্ড, যত মন চায় ততই খরচ করো। আপনার পাপের টাকা আপনিই খরচ করেন। কার্ডে কি লেখা আছে পাপের টাকা? আমি কি সেটা বলেছি নাকি? তাহলে কি টাকাতে লেখা আছে? না। যদি কোথাও লেখা না থাকে তাহলে পাপের টাকা বললে কেন তুমি? বলে জঙ্কুক তের 2 হাত দেয়ালের সাথে পিন করে ফেলে। ছাড়ুন, ব্যথা পাচ্ছি। জান পাখি, আমি তো এখনো কিছুই করলাম না, তাহলে ব্যথা পাচ্ছে কি করে? ছি, কি নোংরা মাইন্ড আপনার। আমি হাতের কথা বলেছি, জলস্থির মতো যে আমার হাত ধরে আছেন, ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন। ব্যথা তো পাবেই জান পাখি, দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি। দাঁড়াও, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর জঙ্কুক খাবার নিয়ে রুমে আসে। হ্যাঁ করো। আপনার খাবার আপনি খান, আমি খাবো না। তুমি খাবে কি না খাবে সেটা জিজ্ঞাসা করিনি, হ্যাঁ করতে বলেছি। কানে কি কম শুনেন? বলেছি তো খাবো না। বলে তে জঙ্কুকের হাত থেকে খাবারগুলো ফেলে দেয়। খাবার নষ্ট করা আমি মোটেও পছন্দ করি না, তাই যে খাবারগুলো ফেলে দিয়েছো এখন তোমাকে ওই খাবারগুলোই খেতে হবে। বলেই জঙ্কুক মাটিতে থাকা খাবারগুলো তুলে তের মুখে ধরে জোর করে খাওয়াতে থাকে। সরি জান পাখি, আমি তোমার সাথে এমনটা করতে চাইনি, কিন্তু তুমি যে খাবারের অপমান করেছো তার শাস্তি যদি তোমাকে না দেই তাহলে যে খাবারের অসম্মান হবে, তাই তোমাকে এটাই খাওয়াতে হলো। সরি। আপনি একটা সাইকো। শুধু তোমার জন্য। দেখুন, আমি ভালো করে বলছি, আমাকে ছেড়ে দিন, না হলে কি জান, আমাকে বিয়ে করে ফেলবে? আপনার মতো সাইকো মাফিয়াকে ভয় পাওয়া যায়, বিয়ে করা যায় না। তাই বুঝি? আচ্ছা, তোমার মামাতো বোনকে যদি আর খুঁজে না পাওয়া যায় তাহলে কেমন হবে? প্লিজ জীবনের সাথে কিছু করবেন না। তোমার সাথে যদি করতে দাও তাহলে তোমার বোনের সাথে করতে যাব কেন? ছি, আপনি এতটা খারাপ মানুষ, এটা যদি আমি আগে জানতাম তাহলে কখনোই আপনার নাম ব্যবহার করতাম না। এই খারাপ মানুষটাকে একমাত্র তুমিই ভালো করতে পারো জান পাখি।
আমি কোনো শিক্ষক না যে আপনাকে অমানুষ থেকে মানুষ বানাবো। আপনি কি সব মেয়েদেরকে তুলে এনে এসব করেন? হতে পারে আমি খারাপ, তাই বলে এতটাও খারাপ না যে মেয়েদের সম্মান নিয়ে খেলা করব। তোমার আগে কোনো মেয়ের দিকে আমি কখনো তাকিয়েও দেখিনি। একমাত্র তুমিই সেই মেয়ে যাকে দেখে আমার হৃদয়ের স্পন্দন থেমে গিয়েছিল। তোমাকে দেখে মনে হয়েছিল তোমার জন্ম শুধু আমার জন্যই হয়েছে। যে কোনো মূল্যে আমি তোমাকে আমার করে পেতে চাই। তাই অযথা সময়গুলো নষ্ট না করে যত তাড়াতাড়ি আমাকে মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো হবে। বলে জঙ্কুক গাড়ি রেডি করার জন্য নিচে যাচ্ছিল, তখনই মিম এসে বলে, জাঙ্কুক জি, কোথায় যাচ্ছ তুমি? তোমার নানিরে হ্যাঙ্গা করতে। ও মাই গড, জাঙ্কুক জি, তুমি এসব নোংরা ল্যাঙ্গুয়েজ কোথা থেকে শিখলে? একটুও কি লজ্জা করলো না আমাকে এসব কথা বলতে? লজ্জা করবে কেন? বিয়ে করা কি খারাপ নাকি? তাহলে লেটস গো উইথ মি, বিয়েটা করে ফেলি। শিরা কাঁথায় শুয়ে আকাশের চাঁদ ধরতে চাইলে কি ধরা যায়? বলে জঙ্কুক চলে যায়। ও নো জাঙ্কুক জি, আমাকে অপমান করলে তো ইটস ওকে। ওয়ার্ল্ডে কি বয়েজের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, এসব গায়ে খাতে একদম পাত্তাই দেবো না। যাই অন্য কোথাও গিয়ে ডি খুঁজি। ও না, ডি খোঁজার রাস্তাটা যেন কোথায়? কিছুক্ষণ পর জঙ্কুক গাড়ি এনে তেকে টানতে টানতে গাড়িতে তুলে সোজা নিজের গ্রামের বাড়িতে চলে আসে। কি রে বাবা, মেয়েটা কে? এভাবে টেনে কোথা থেকে নিয়ে আসলি? জঙ্কুক জিনের কোনো কথার উত্তর না দিয়ে তেকে এনে একটা স্টোর রুমে আটকে রাখে। কি ব্যাপার বেয়াদব ছেলে, তোমাকে এমন গুন্ডাদের মতো লাগছে কেন? কি করেছো তুমি আবার? আমাদেরকে না জানিয়ে হঠাৎ বাড়িতে চলে আসলে যে? বাহিরে একটা গাড়ি দেখলাম, ওইটা তো আমাদের না। তুমি কিনেছো বলেও তো মনে হয় না। তাহলে ওই গাড়িটা কার? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। আসলে নামো হয়েছে কি শোনো মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। তোমার মা পরে খাবার দিবে, আগে শুনি সে আমাকে কি বলতে চাচ্ছে। এই বুড়ি বেটি, বল কি হয়েছে? ওরে দামড়া বুড়া নামু, তোর ছোটবেলা তোর মা ভদ্রতা শিখাই নাই? তুই তো গাড়ি করে কথা বলিস কেন আমার সাথে? তুই জানোস না আমি কোন বংশের মেয়ে? বুড়ি বেটি, তুই আমার বউ, তোকে তুই করে বলবো না তো কাকে বলবো? ওই নেন্সি ডার্লিং কে? জগৎ বাবা, টেবিলে খাবার রাখা আছে, তুই একটু কষ্ট করে খেয়ে নে, আমি দেখছি এই বুড়ার ব্যাপারটা। আয় বুড়ি আয়, আমিও দেখবো তোর ব্যাপারটা। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় আমি কি আসলে ওদের ছেলে নাকি অন্য কারো। গ্র্যানি বলল বিয়ের পর থেকেই নাকি ওরা ঝগড়া লেগে থাকে। তাহলে ভালোবাসাটা হলো কখন যে আমি বেচারা এন্ট্রি নিলাম? যাই হোক, এসব নিয়ে চিন্তা করলে হবে না, আমার মিশন কমপ্লিট করতে হবে। যাই আগে খেয়ে নেই। এরপর জঙ্কুক খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য তার রুমে যায়। কিছুক্ষণ পর বেগম আসে তাদের বাড়িতে। আরে ভাইজান নাকি? তা কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আপনাকে। অনেকদিন পর দেখছিস তাই না? দাঁড়া, তোকে আমি আরো ভালো করে দেখাচ্ছি। বলে জঙ্কুক বেগমকে ইচ্ছে মতো মারতে থাকে। কি রে বাবা, ছেলেটাকে এভাবে মারছিস কেন? তুই জানিস তোর অবর্তমানে ও আমাদের কতটা সাহায্য করেছে? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো এই শালা বেগুনের বাচ্চাকে আরো কয়েকটা দেওয়া লাগে। মা, রান্নাঘর থেকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসছে। ও মা, আমি তো ভুলেই গেছি। বুড়া নামার জন্য তো আমি চলে যাবো বসেছিলাম, সব পুড়ে গেল মনে হয়। মা তো চলে গেল, শালা বেগুনের বাচ্চা। এবার দেখি তোকে কে বাঁচায়। আমার জায়গাটা নেওয়ার ধান্দা করেছিলি তাই না? বলেই জঙ্কুক বেগমকে আরো কয়েকটা দুরুম দুরুম মাইর দেয়। ভাইজান, আপনি কার রাগ আমার উপর ছাড়ছেন আমি জানি না, তাও বলছি ছোটবেলা থেকে আমি আপনাকে ভাইজান ডেকে এসেছি, এখনো ডাকবো, কারণ আপনি আমার বাবা না হওয়া বউয়ের একমাত্র ছেলে। বুঝতে পেরেছি, মাইটা কম হয়ে গেছে, আরো কয়েকটা দিতে হবে তোকে। কম হয়নি ভাইজান, আবার বেশিও হয়নি। যাই হোক, আমি চলে যাচ্ছি, তবে আজকের মায়ের কথাটা আমি মনে রাখবো। তাই শোন, আমি এতদিন এখানে ছিলাম না বলে তুই এই বাড়িতে আসা যাওয়া করতে পেরেছিস, কিন্তু আমি এখন চলে এসেছি, তাই আমার বাড়িতে তোর এই থতমাটা যেন আর কখনো না দেখি। ভাইজান, আমার এত সুন্দর ফেসটাকে থুতমা বলতে পারলেন? এই সুন্দরীদের সমাজ আপনাকে কখনো ক্ষমা করবে না বলে দিলাম। তুই যাবি? হ্যাঁ যাচ্ছি, তবে আমাদের আবার দেখা হবে। বেগম চলে যাবার পর অনেকক্ষণ হয়ে গেল, এর কোনো সারা শব্দ নেই। তার মানে তে উল্টাপাল্টা কিছু। ও নো, আমাকে এখনই যেতে হবে। জঙ্কুক আর দেরি না করে এক দৌড়ে স্টোররুমে এসে দেখে তে মুখের ভেতর আঙ্গুল দিয়ে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। জঙ্কুক তের নাকের সামনে নিজের হাত নিয়ে দেখে তে নিঃশ্বাস নিচ্ছে কিনা। জঙ্কুকের হাতে যখন তের গরম নিঃশ্বাস এসে পড়ে তখন সে শিওর হয় তে বেঁচে আছে। যাক বাবা, বাঁচা গেল, উল্টাপাল্টা কোনো কিছু করেনি। কিন্তু ওর নিঃশ্বাস আমার হাতে পড়ার পর থেকেই নিজেকে কন্ট্রোল করতে মন চাইছে না কেন? তার মানে কি? বলেই জঙ্কুক ঘুমন্ত থেকে নিজের কাছে এনে পাগলের মতো কিস করতে থাকে। জঙ্কুকের এমন কিস করার কারণে তে ঘুম থেকে উঠে যায় আর জঙ্কুককে নিজের কাছ থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, কি করছেন আপনি? কেন জান? কিস করছিলাম, ভালোই তো লাগছিল। আপনার কি একটু লজ্জা করে না? শার্ট প্যান্ট সবই তো পরে আছি, তাহলে লজ্জা করবে কেন? প্লিজ আমাকে বাড়িতে যেতে দিন, আমি আর কখনো আপনার নাম ইউজ করব না। এখন করবো না বললে তো আর হবে না জান পাখি, কারণ তুমি এর আগেই করে ফেলেছো। আচ্ছা, আপনি তো আমাকে বিয়ে করতে চান তাই না? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করে আমার বাড়িতে পাঠিয়ে দিন, এতে আপনার মনের আশাও পূরণ হবে, সাথে আমারটাও হবে। তুমি
আমার থেকে মুক্তি পেলে অনেক খুশি হবে, তাই তো? শুধু অনেক না, এর চেয়েও যদি বেশি কিছু থাকে সেটাতেই তো বেশি খুশি হব। কিন্তু তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমিও তোমার মতো সেম খুশি হব। আমি কখনোই নিজের ইচ্ছেতে আপনার কাছে থাকবো না। সেটা না হয় সময় আসলেই দেখা যাবে। এখন লক্ষ্মীমের মতো স্টোর রুমটাকে সাজিয়ে ফেলা তো নিজের মনের মতো করে, না হলে যে তোমার এখানে থাকতে সমস্যা হবে। তার মানে আপনি আমাকে কখনোই মুক্তি দিবেন না? আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার থেকে মুক্তি পাওয়ার আশাটা ভুলে যাও, আর যদি আমি মারা যাই তাহলে সেটা অন্য ব্যাপার। তাহলে তোকে মারার ব্যবস্থাই করবো আমি, মিস্টার জিয়ন জংকুক। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ঠিক আছে, আমার কিছু জিনিসপত্র লাগবে ঘর সাজাতে, আমি লিখে দিচ্ছি, আপনি এগুলো এনে দিন। তারপর জঙ্কুক তেল লিখে দেওয়া সবকিছু এনে দুজন মিলে স্টোর রুমটাকে সুন্দর করে সাজিয়ে বেডরুম বানিয়ে ফেলে। দেখেছো বেবি গার্ল, তোমার ছোঁয়াতে একটা নোংরা স্টোর রুম কতটা সুন্দর বেডরুম হয়ে গেছে। আমি চাই ঠিক এইভাবে তুমি আমার জীবনটাকে তোমার ভালোবাসা দিয়ে সাজিয়ে তোলো। অবশ্যই সাজিয়ে তুলবো, তবে ভালোবাসা দিয়ে না, ঘৃণা দিয়ে। চুপ করে আছো কেন জান, পারবে না? পরেরটা পরে দেখা যাবে, এখন আমার অনেক ক্ষুধা লেগেছে। আপনি তো শুধু রুম সাজানোর জন্য জিনিসপত্র এনেছেন, খাবার জন্য তো কিছুই নিয়ে আসেননি। এখন আমি কি খাবো? তোমার সামনে খাবার থাকতেও তুমি খাবার খুঁজছো? কোথায় খাবার? আমি তো দেখতে পাচ্ছি না। কেন আমার এত সুন্দর বডিটা তোমার চোখে পড়ে না? আমি কি জানুয়ারি উইদাউট ওয়াই নাকি যে মানুষকে খাবো? তের মুখে এমন কথা শুনে জঙ্কুক রেগে গিয়ে বলে, তুমি একটা আনরোমান্টিক মেয়ে, থাকো এখানে, আমি নিয়ে আসছি তোমার খাবার। লুচ্চামি করে নিজেকে কি রোমান্টিক মনে করে শালা হিটলারের নাতি কোথাকার। জঙ্কুক তের জন্য খাবার নিয়ে আসার সময় জিন দেখে ফেলে। কি ব্যাপার জঙ্কুক, তুই খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? তোমাকে পরে সবকিছু বলবো, আগে যেতে দাও আমাকে। বলে জঙ্কুক জিনের পাশ কাটিয়ে চলে আসে। আমার ছেলেটার হঠাৎ করে কি হলো, এমন করছে কেন? ও তো কখনো আমার হাত ছাড়া খাবার খায় না, তাহলে আজকে কি এমন হলো যে আমাকে কোনো কিছু না বলে চলে গেল? আচ্ছা, ওর সাথে না একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমার কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। এই খালাম্মা, দেখে যান, কোথা থেকে যেন ছিঁড়া জামা কাপড় পরা একটা পাগলনি চলে এসেছে। এই অসময়ে আবার কোন পাগল নিয়ে এলো, গিয়ে দেখি তো। সারা 2 টাকার দারোয়ান, তুই স্টাইলের কিছু বুঝিস? এগুলো ছিঁড়া না স্টাইল, বুঝতে পেরেছিস? কে তুমি? আমার নাম জিনি। আমার বাড়িতে তোমার কি চাই? আসলে আন্টি, আমি আপনাদের এই এলাকাতে আমার ফ্রেন্ডের সাথে পিকনিকে এসেছিলাম, কিন্তু একটু আগে ফোন করে জানতে পারলাম আমার ফ্রেন্ডরা নাকি চলে গেছে। তাতে আমার কি হয়েছে? তুমি শুধু এটা বলো, আমার বাড়িতে কেন এসেছো? যদি কিছু মনে না করেন তাহলে আজকের রাতে আপনাদের এখানে থেকে কাল সকালে চলে যাব। বুঝতেই তো পারছেন, মেয়ে মানুষ, রাস্তায় থাকলে তো সমস্যা হতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু তোমার গায়ের রং এত কালো কেন? আসল তো নাকি? গায়ের রং দিয়ে কি আসে যায় আন্টি? মনের রঙই তো আসল রং, তাই না? মেয়েটা কালো হলে কি হবে? কথা তো ভালোই জানে, তারপরেও একটু পরীক্ষা করে নিই। জিন যে জিমিনকে ধরতে যাবে অমনি বান্টু বলে ওঠে, খালাম্মা, কি করছেন আপনি? এইসব পাগলনিদের গায়ে একদম ধরবেন না। এই ধরনের পাগলনিদের গায়ে অনেক ময়লা আর জীবাণু থাকে, আপনার তো অসুখ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসো। তারপর জিন জিমিনকে বাড়ির ভেতরে এনে একটা রুমের সামনে দাঁড়িয়ে বলে, এটা হলো তোমার রুম, যাও গিয়ে ফ্রেশ হও। থ্যাংক ইউ আন্টি। যদি কিছু লাগে তাহলে আমাকে ডাকবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। যাক বাবা, বাঁচা গেল। আরেকটু হলে তো ধরা পড়ে যেতাম। এটা মহিলা না আর কিছু। যাই হোক, খুব সাবধানে থাকতে হবে, ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই বিলাইটা আবার ফোন করলো কেন? হ্যালো, ঠিক মতো যেতে পারছো তো? এই বিলাই, তুই আমাকে আগে বলিসনি কেন? এই মহিলা যে পাওয়ারফুল নারী। কেন, কি হয়েছে? ধরা পড়ে গেছো? আমাকে আসতে হবে? আরে না, আমাকে ধরা এত সহজ নাকি? তবে গায়ের রংটা নিয়ে একটু সন্দেহ করেছে। এই সেরেছে, বড় আম্মু যখন একবার সন্দেহ করেছে তার মানে উনি এ টু জেড সব খুঁটিয়ে দেখবে। আচ্ছা তুমি থাকো, আমি এখনই আসছি। জঙ্কুক খাবার নিয়ে স্টোর রুমে এসে তেকে বলে, আজকের মতো আমার মায়ের হাতে রান্না খাও, কালকের মধ্যে তোমাকে কিচেনের ব্যবস্থা করে দেব। আপনার মা জানে আমাকে যে এখানে বন্দি করে রেখেছেন? আমি ছাড়া আর কেউ জানে না তোমার কথা। আসার সময় তো আপনার মা বাবা আমাকে দেখেছিল, পরে আর কোনো প্রশ্ন করেনি আপনাকে? তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে এত কথা কেন জিজ্ঞাসা করছো? তার মানে কি আমি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো? তো হ্যালো মিস্টার মাফিয়া, ভালোবাসা টালোবাসা কিছু না, আমি যেন কোনো বিপদে না পড়ি তার জন্য সবকিছু জেনে রাখছি। জান, আমি থাকতে তুমি বিপদে পড়বে এটা ভাবলে কি করে? আপনি যখন থাকবেন না তখন? আমি বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলছো। আমি যদি মারা যাই তখন তোমার কি হবে, সেটাই তো? আমি আপনাকে প্রশ্নটা এটা মিন করে করিনি। জানি না তুমি কথাটা কি মিন করে বা মনে করে বলেছো, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না। আর আমি মরে যাওয়ার পর
পরেও যেন তোমাকে কেউ দিতে না পারে তার ব্যবস্থা আমি করে দিয়ে যাব, বুঝতে পেরেছো জান পাখি? আপনার কথা বলা শেষ হলে আমি খাবারটা খেতে পারি? ও সরি, আমার তো একদম মনেই ছিল না। আচ্ছা হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দেই। আমি নিজের হাতে খেতে পারবো। পারবে না জান পাখি, পারবে না, কারণ রেস্টুরেন্টের ঝামেলার কারণে তোমার হাত কেটে গিয়েছিল, সেটা যে এখনো শুকায়নি। আপনার এখনো মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? যাকে ভালোবাসি তার সবকিছুর খেয়াল যদি রাখতে না পারি তাহলে আর কিসের ভালোবাসা হলো এটা? আপনি আমাকে কতটা ভালোবাসেন? যতটা ঘৃণা তুমি আমাকে করো ঠিক ততটা। যাই হোক, ভালোবাসার হিসেব করা যদি শেষ হয় তাহলে এবার হা করো, খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হিটলারের নাতি, তুই যতই আমাকে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমি তোর ফাঁদে পা দিব না। আমাকে খাইয়ে দেওয়ার অনেক শখ, তাই না? এবার দেখ আমি কি করি। কি এত চিন্তা করছো? হা করো। জাঙ্কুক থেকে খাওয়ানোর জন্য যতবার মুখে হাত দিচ্ছে তে ততবার জাঙ্কুকের আঙ্গুলে একটা একটা করে কামড় দিচ্ছে। জান পাখি, মনের ভেতরে থাকা সব রাগগুলো কি দাঁত দিয়ে বের করছো? আমি ইচ্ছে করে দেইনি, সরি। জানো তে, ছোটবেলায় আমার অনেক ইচ্ছে জাগতো মায়ের হাতে খাবার খাওয়ার, কিন্তু কিন্তু কি? নাথিং। কামড়গুলো যে ইচ্ছে করে দিয়েছো সেটা রক্ত বের হওয়া দেখি বোঝা যাচ্ছে। এই নাও, বাকি খাবারটা তুমি একাই খেয়ে নিও, আমি যাই গিয়ে রক্ত বন্ধ করার ব্যবস্থা করি। কাজটা মনে হয় ঠিক করিনি। একটা কামড় দিলেই তো হতো। দূর, সবসময় বেশি করি আমি। জাঙ্কুক নিজের রুমে এসে একা একা হাতের ব্যান্ডেজ করতে যাচ্ছিল, কিন্তু পারছে না, কারণ তে জাঙ্কুকের ডান হাতের আঙ্গুলে কামড় দিয়েছে। ও মা, এই কি অবস্থা হয়েছে হাতে? কিভাবে কাটলি? কতবার করে না করেছি যেখানে সেখানে হাত দিবি না। কে শুনে কার কথা? মা, কান্না করো না, বেশি ক্ষতি হয়নি তো, সামান্য একটু কেটে গেছে। অনেক বড় হয়ে গেছে তাই না জাঙ্কুক? মাকে কিছু একটা বলে বুঝ দেবে আর মা সেটা মেনে নেবে, তাই না? সত্যি করে বলতো, কি লুকাচ্ছিস আমার থেকে? মনের কষ্ট মা। জাঙ্কুক, হ্যাঁ মা, তোমরা আমাকে যেমন মনে করো বা দেখো, আমি কিন্তু তেমন না, সম্পূর্ণ আলাদা এক জগতের মানুষ। জিন জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করতে করতে বলে, রাতে ভূতের বয়ে যে বাবা মাকে ছাড়া ঘুমাতে পারে না, সে আসছে বলতে আমি অন্য জগতের মানুষ। মাকে বোকা মনে করো নাকি তুমি? মেয়েটা কে? কোন মেয়েটা? এমন ভান ধরছো যেন কিছুই জানো না। ভান ধরবো কেন মা? কোন মেয়ের কথা বলছো? যে আপনার হাতের 24টা বাজিয়ে দিয়েছে, আমি তার কথা বলছি। তুমি জানলে কি করে? মা, এমনি এমনি হওয়া যায় না বাবা। বলো, মেয়েটা কে? তারপর জাঙ্কুক তার মাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে। মা, তুমি কিন্তু কাউকে কিছু বলো না, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি কাউকে বলবো না বাবা, তুই চিন্তামুক্ত থাকতে পারিস। এখন বলতো, মেয়েটা কোথায় আছে? এই বাড়িতেই আছে মা। এত কিছু বললি আর কোথায় গেছিস সেটা বললি না কেন? তুমি তো সবসময় বলো দেওয়ালেরও নাকি কান আছে, আমি চাই না তের খবর কেউ জানুক। ঠিক আছে বাবা, আমি তোর পাশে আছি, কোনো দরকার হলে আমাকে বলিস। ঠিক আছে মা। জিন জাঙ্কুকের রুম থেকে বের হওয়ার সময় জিমিনের সাথে ধাক্কা খায়। এই কি জিমি, তুমি এখানে কি করছো? আসলে আন্টি, নিচে একটা ছেলে এসেছে, তাই আপনাকে ডাকতে এসেছিলাম। ডাকতে এসে কান পাতা শুরু করেছো তাই না? ভুল বুঝছেন আমাকে, আমি কিছুই শুনতে পাইনি। শুনতেও হবে না, চলো। জাঙ্কুকের আসতে দেরি হচ্ছে দেখে তে পালিয়ে যাওয়ার জন্য বারান্দায় যায়। বাহিরে তো কেউ নেই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এখনই পালাতে হবে। বলেই তে বারান্দা থেকে লাফ দিবে, তখনই নিচ থেকে জাঙ্কুক বলে ওঠে, এই ভুলটা একদম করো না তে, কারণ তুমি লাফ দিলে মাটিতে পড়বে না, এই কাঁটাওয়ালা গাছের উপর পড়বে, পরে তোমার অকালে প্রাণটাই চলে যাবে। তাই বলছি, অযথা পালানোর বৃথা চেষ্টা করো না। সাথে কি হিটলারের নাতে বলি? সব বুঝে ফেলেছি, ধুর, ভালো লাগে না। আরে পালাতে যাব কেন? আমি তো একটু দেখতে চেয়েছিলাম নিচের গাছগুলো কিসের। দেখা হয়ে গেছে না, এবার বারান্দার দরজাটা বন্ধ করে রুমে গিয়ে বসো, যাও। ঠিক আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক তের রুমে এসে দেখে তে ঘুমাচ্ছে। জাঙ্কুক তের মুখের সামনে নিজের মুখটা এনে বলে, মায়াবতী নাকি মায়াবিনী, কি বলে ডাকবো তোমার? এতটা নিখুঁত হতে কে বলেছে তোমাকে? বলেই জাঙ্কুক তেকে কিস করতে যাবে, তখন একটা ফোন আসে। কোথায় রাখতে পারে? সব জায়গায় তো খোঁজা হয়ে গেছে। কি খুঁজছো তুমি? কিছু না, আপনাদের বাড়িটা খুব সুন্দর, তাই একটু ঘুরে দেখছি। এই বাড়িটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি অসুন্দর এই বাড়ির ইতিহাস। মানে? তোমাকে এত মানে খুঁজতে হবে না, যাও এখান থেকে। এই মহিলাটা কেমন যেন রহস্যময়। তে ঘুম থেকে উঠে দেখে টেবিলের উপর একটা কাগজ রাখা, আর তাতে লেখা ছিল, জান, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, আসতে দেরি হতে পারে। আমি জানি তুমি পালানোর চেষ্টা করবে, কিন্তু এই ভুলটা করো না, তাহলে তোমার সমস্যা হবে। কারণ তোমাকে আমি যে রুমে আটকে রেখেছি এটা কিন্তু কোনো সাধারণ রুম না, এখানে তোমার আত্মা ছাড়া আরো একজনের আত্মা আছে, যাকে তুমি দেখবে না, কিন্তু সে তোমাকে ঠিকই দেখছে। কোনো উল্টাপাল্টা কাজ করলে সে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, তাই সাবধানে থেকো জান। আই লাভ ইউ, চুম্মা। এখানে আমি ছাড়া আরো একজন আছে। ও বাবা বাবা, শেষমেশ কোনো ভূতের হাতে অকালে প্রাণটা যাবে। শুনুন, ভূত নাকি পেতনি? না মানে তেনারা, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। সব দোষ ওই হিটলারের নাতির। মেরে ফেলতে হলে ওকে মেরে ফেলুন।
কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। কি হলো তেনারা বা পেতনিরা, আপনারা কি এখানে আছেন? থাকে সারাদিন, আমি ভয় পাচ্ছি তো। প্লিজ আপনারা যদি এখানে থাকেন তাহলে সামনে আসেন, চকলেট খাওয়াবো আপনাদেরকে। আমি চকলেট খেতে চাই না জান, আমি তোমার ওই ঠোঁটের মধু খেতে চাই। আপনি কখন এলেন? জাঙ্কুক তার কথার উত্তর না দিয়ে 2 হাত ধরে টেনে বুকের সাথে মিশিয়ে শুরু করে রোমান্টিক অত্যাচার। শুনলাম তোমরা নাকি দুটো মেয়ের জন্য আজকেতে ফিরে এসেছো। আসলে আব্বু, মেয়ে দুটার জীবন কাহিনী শুনলে তুমিও ওদেরকে সাহায্য করতে বাধ্য হবে। তোমাদের মাফিয়া বানিয়েছি দেশের কাজ করার জন্য, মেয়েদের জন্য না। জঙ্কুককে বলে দিও কথাটা। ঠিক আছে আব্বু। বলেই সুগা চলে যাবে, তখনই জেহুক বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কিছু বলবে? একটু আগে খবর পেলাম কাইল্লাকে নাকি জঙ্কুক মেরে ফেলেছে। হবে হয়তো, আমি জানি না। শোনো, ওকে বলে দিও এইসব মাছি মেরে হাত ময়লা না করতে। যাও। সুগা চলে যাওয়ার সময় বেগমের সাথে দেখা হয়। তোমাদেরকে বলে রাখি, বেগম হচ্ছে সুগার ছোট ভাই। ভাইজান মনে হয় মেয়েটাকে ভালোবাসে, তাই না? সেটা তোকে জানতে হবে না, যা গিয়ে পড়তে বস। বলে সুগা চলে যায়। আমাকে তো জানতেই হবে, ভাইজানের দুর্বলতা বলে কথা। থেমে গেলেন কেন? জান পাখি, তোমার ভালো লাগছে? না, আপনার চাহিদা পূরণ হয়ে গেলে আমাকে ছেড়ে দিবেন, তাই। এর কথা শুনে জঙ্কুক ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, যদি চাহিদা পূর্ণ করার ইচ্ছা থাকতো তাহলে বাহিরের মেয়েদের কাছেই থাকতাম, এখানে আসতাম না। জঙ্কুকের থাপ্পড়টা এতটাই জোরে পড়েছে যার কারণে তের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জঙ্কুক সাথে সাথে তের ঠোঁটে রক্ত বন্ধ করার জন্য কিস করতে থাকে। জঙ্কুকের কিসের কারণে তের ঠোঁটের ব্যথা আরো দ্বিগুণ হয়ে যায়। জানুয়ারি উইদাউট ওয়াই, ছেড়ে দে আমাকে শয়তান। ছাড়বো না, কি করবে তুমি? আপনার যেহেতু এত লুচ্চামি করতে মন চায় তাহলে বাবা মাকে বলুন আপনাকে বিয়ে করিয়ে দিতে। কেন শুধু শুধু আমার ইজ্জত নিয়ে খেলছেন? বুঝতে পেরেছি, শুধু কিস করি বলে তোমার মন ভরে না, তাই না? অন্য কিছু চাই তোমার। অন্য কিছু মানে? সবকিছুর মানে বলে দিলে তো কোনো মজাই থাকবে না জান পাখি। আপনার আরো মজা চাই? হ্যাঁ জান পাখি, আমার আরো অনেক মজা চাই, অনেক অনেক। হিটলারের নাতি, তোকে আমি অনেক মজা নেওয়া দেখাচ্ছি। তারা নিজেকে তোর হাত থেকে মুক্ত করার জন্য যা করার দরকার তাই করব আমি। যদি সেই পথ বাঁকাও হয়, আই ডোন্ট কেয়ার। কি এত ভাবছো? ভাবছি কতদিনই বা আপনার উপর অভিমান করে থাকবো। আপনি তো দেখতে শুনতে খারাপ না। প্রত্যেকটা মেয়ে আপনার মতো ছেলেকে স্বামী হিসেবে চায়, আমিও তো তাদের মতোই। এটা তোমার কোনো ছলনা নয় তো? এই যা, বুঝে ফেলেছে নাকি হিটলারটা? না, ছলনা হবে কেন? সত্যি, আমিও আপনার মতো একটা জামাই চাই। তাহলে তো আর দেরি করে লাভ নেই, আমি সবকিছুর ব্যবস্থা করি গিয়ে। হ্যাঁ, জান। তুমি আমাকে জান বললে? আরে না, আমি আপনাকে যেতে বলেছি। ও আচ্ছা, আমাকে যেতে বলেছো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে জান বলেছো। যাই হোক, তুমি এখানেই থাকো, আমি আসছি। কি রে জাকব, হঠাৎ করে আমাকে তোর রুমে ডাকলি যে? কি হয়েছে? আমি বিয়ে করব মা। কি করবি? বিয়ে করব। আমার কান কি নষ্ট হয়ে গেল নাকি? মজা করো না মা, আমি সিরিয়াস। কবে করবি আর কাকে? কালকে করব। আর কাকে করব সেটা না হয় বিয়ের দিনই দেখতে পাবে। এখনই গিয়ে সবকিছুর ব্যবস্থা করো, কোনো কিছুর যেন কমতে না থাকে। কি বলছিস? একদিন এত কিছু কি করে সম্ভব? যত টাকা লাগে খরচ করো, যেখানে 5 লাগবে সেখানে 10 দাও। তুই চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। হঠাৎ করে জঙ্গকের ফোনে একটা কল আসে। আমি এখনই আসছি মা, আমি গেলাম। আরে দাঁড়া, মেয়েটাকে কোথায় রেখেছিস বলে যা। জঙ্গক অন্যমনস্ক থাকায় জিনকে স্টোররুমের কথা বলে চলে যায়। ওমা, কি ভয়ঙ্কর ব্যাপার। কলেজে কত বড় এই ছেলেটা, ভাবা যায় স্টোর রুমে আটকে গেছে। মেয়েটা জীবিত আছে তো? পিছন থেকে জিমিন বলে ওঠে, কে মারা গেছে আন্টি? ওমা, কেডা? আমি জিনি আন্টি। বেয়াদব মেয়ে, এভাবে কেউ হঠাৎ করে কথা বলে ওঠে? কেন আন্টি, ভয় পেয়েছেন? বালাই শাহ, আমি ভয় পাবো কেন? ভয় পাবে আমার শত্রু। বুইরা নামর জিনু কখনো ভয় পায় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, সাথে দেখতেও পেয়েছি কতটা ভয় পেয়েছেন। তুমি না একদম বেশি কথা বলো, যাও এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে যদি বলতেন কে মারা গেছে। তুমি যাবে নাকি বাড়ি থেকে বের করে দেবো? যাচ্ছি, খালি ধমক দিয়ে কথা বলে সবসময়। বিলাই রে, তোর তো খবর আছে। জিমিন চলে যাওয়ার পর জিন স্টোররুমে যায়। দরজা খোলার শব্দ শুনেতে ভয় পেয়ে বলে ওঠে, মেরো না, মেরো না, ও ভূত পেট না গো, আমাকে মেরো না। আরে তোমাকে আমি মারবো কেন? আপনি? হ্যাঁ, আমি তোমাকে দেখতে এলাম। এতদিন আসেননি কেন? আমি তো জানতাম না তোমাকে যে এখানে আমার ছেলে লুকিয়ে রেখেছে। ও খারাপ মা গো, আমাকে চলে যেতে দিন। এই বন্ধ করে থাকতে আর ভালো লাগছে না আমার। তোমাকে জোর করে আটকে রেখেছে এখানে? হ্যাঁ। কেন? নিজের চাহিদা পূরণ করার জন্য। মানে তুমি জঙ্কুককে ভালোবাসো না? একটুও না। তাহলে ওর সাথে পালিয়ে এলে কেন? আমি আসিনি, আপনার ছেলে জোর করে তুলে এনেছে এখানে। কি বলছো? জোর করে আনতে যাবে কেন? জঙ্কুক তো বললো তোমার বাড়ি থেকে নাকি কেউ মেরে নেয়নি, তাই তোমরা এখানে পালিয়ে এসেছো। সব মিথ্যে কথা। ঘটনা হলো 6 আর আপনার ছেলে বলেছে 9। তাহলে জঙ্কুক কাকে বিয়ে করার কথা বলছে? হিটলারের নাতি আমাকে বিয়ে করার অনেক শখ, তাই না? দাঁড়া, তোর শখ আমি মিটিয়ে দিচ্ছি। ওইটা তো অন্য একটা মেয়ে যাকে জঙ্কুক ভালোবেসে বিয়ে করতে চায়। জঙ্কুক যদি অন্য মেয়েকেই ভালোবাসে তাহলে তোমাকে এখানে আটকে রেখেছে কেন? যেমন ছিল তেমন না। আসলে আন্টি, আমি ওই মেয়েটার বান্ধবী। জঙ্কুক আমাকে আটকে রেখে আমার
বান্ধবীকে বিয়েতে রাজি করাবে, তাই। কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে? ধরা পড়ে গেলাম নাকি? ঠিক মতো মিথ্যে গল্পটাও বানাতে পারি না। মানে আন্টি, আমার সামনে পরীক্ষা, তাই সব গুলিয়ে যাচ্ছে। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আপনার পায়ে পড়ে আন্টি, আজকে যদি আপনার মেয়ের সাথে এমন হতো তাহলে কি আপনি চুপ করে থাকতেন? কখনোই না। আমি অবশ্যই তোমাকে এখান থেকে যেতে সাহায্য করব। তারপর তে জিনের সাহায্যে পালিয়ে যায়। জঙ্কুক বাড়িতে এসে দেখে তে রুমে নেই। পাগলের মতো পুরো বাড়ি খুঁজতে থাকে। কি খুঁজছিস বাবা? মা, তেকে কোথাও খুঁজে পাচ্ছি না। স্টোর রুমে যে মেয়েটাকে আটকে রেখেছিলি, তুই কি তার কথা বলছিস? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? ও মা, কি করে জানলাম মানে? তুই না বাইরে যাওয়ার সময় আমাকে বলে গেলি? মনে হয় সর্বনাশ হয়ে গেছে। তে কোথায় মা? ও তো নিজের বাড়িতে চলে গেছে। কি বললে তুমি? চলে গেছে? হ্যাঁ, আমি তো ওকে যেতে সাহায্য করেছি। সামনে মেয়েটার পরীক্ষা, এখানে আটকে থাকলে পরীক্ষা দেবে কিভাবে? মা, তুমি নিজেও জানো না কি করেছো। সবই জানি। ভালোবাসিস একজনকে আর আটকে রেখেছিস আরেকজনকে। মানে? তারপর জিন তের বলা সব কথা জঙ্কুককে বলে। তোমাকে বোকা বানিয়েছে মা। কি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ, আমি অন্য কোনো মেয়েকে না, ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে বলেছি। আমার কি দোষ? তুই তো কখনোই ওকে ভালোবাসিস বা বিয়ে করবি এমন কোনো কিছু বলিসনি ভালো করে। তাছাড়া ও বলল তুই নাকি আমাকে মিথ্যে বলেছিস ওর ব্যাপারে। জঙ্কুক জিনের সাথে আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায় আর সুগাকে ফোন করে বলে, সুগা, তুই এখনই জিমিনকে নিয়ে আমার সাথে দেখা কর। ওকে ব্রো। এদিকে তে পালিয়ে ওর মামার বাড়িতে চলে আসে। রিমারি, আমার সোনার ডিম ফারা আসতে ফিরে আইছে। হ্যাঁ, কিলো সন্নি এতদিন কই আসলি? মামি, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। মামুনি যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও গা, আমি খবরটা দিয়েই গে। কাকে খবর দিবে? মানে তোর মামার খবর দিতাম যেতেছি আর কি। ও আচ্ছা। এছাড়া এমএসা আজকে রাতের মধ্যে কাম সারতে বোঝা গিয়ে সব রেডি কর গা। কি হয়েছে? আমাদেরকে ডাকলি কেন? জিমিন কোথায়? এই তো আমি, বলুন। তোমার এই অবস্থা কেন? আমি বলছি শোন। তারপর সুগা জঙ্কুককে জিমিনের কাহিনীটা খুলে বলে। তুমি আমার বাড়িতে ছিলে আর আমি একবারও দেখিনি। দেখবেন কি করে? আপনি তো চোরের মতো বাড়িতে আসতেন আর যেতেন। ওই নিবি, চুপ থাক। তুই কার সামনে দাঁড়া কথা হইতাছস? ভুলে গেলি কেন কি? সুগা, ওকে কিছু বলিস না। কথা কম বলে বলেন, তে কোথায়? তে পালিয়েছে। মানে? তারপর জঙ্কুক সবকিছু জিমিন আর সুগাকে বলে। বাবু গো বাবা, তের মাথায় এত বুদ্ধি আসলো কোথা থেকে? এত কিছু ভাবার সময় এখন নেই। তের সামনে অনেক বড় বিপদ। প্লিজ তুমি এখনই তোমার বাড়িতে যাও। বিপদ কিসের? প্রশ্ন করো না জিমিন। বোনকে বাঁচাতে চাইলে আমার কথা মতো কাজ করো, না হলে কিন্তু হারিয়ে ফেলবে। এটা আমি কখনোই হতে দিব না। আমি তের জন্য সবকিছু করতে পারবো। বলুন কি করতে হবে আমাকে? তুমি আগে বাড়িতে যাও, এরপর কি করতে হবে সেটা ফোন বা মেসেজে জানিয়ে দেব। জিমিন চলে যাবার পর, সুগা, এখনই আমার পার্সোনাল প্লেনটা রেডি কর। আমি আজ রাতেই তেকে দিয়ে প্যারিসে যাব। ঠিক আছে ব্রো? জিমিন বাড়িতে যাওয়ার পর, তে কোথায় তুই? আরে জিমিন, কতদিন পর তোকে দেখলাম। কোথায় ছিলি এতক্ষণ? একটু বাইরে গিয়েছিলাম। তুই কোথায় ছিলি? সে অনেক কথা, তোকে পরে বলবো। এখন চল দুইজনে কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। জিমিন ফ্রেশ হয়ে রুমে এসে দেখে জঙ্কুক একটা মেসেজ পাঠিয়েছে। তোমার ব্যাগে আমি ঘুমের ওষুধ দিয়েছি, এটা তের খাবারের সাথে মিশিয়ে দিও। জিমিন জঙ্কুকের রিপ্লাই ওকে বলে দেয়। তারপর জিমিন তের আগে খাবারের টেবিলে এসে ওর খাবারে ওষুধ মিশিয়ে দেয়। সরি তে, তোর ভালোর জন্য এটা করতে হলো। কি রে জিমিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? অনেকদিন পর একসাথে খাবো, তাই সব ঠিক আছে কিনা দেখছি। তুই থাকতে আমার কোনো কিছু হবে না। এবার আয়, খেতে বস, অনেক ক্ষুধা লেগেছে। এতক্ষণ তে অতীতের কথা ভাবছিল, হঠাৎ করে জঙ্কুকের ডাক শুনে ফিরে আসে বর্তমানে। কি নিয়ে এত চিন্তা করছো? মরার দিন গুনছি। আমার? না, আমার। জঙ্কুক তের মুখ চেপে ধরে বলে, আর কখনো এমন কথা মুখে আনবে না। আমি বেঁচে থাকতে তোমার কোনো কিছুই হতে দেব না। এইসব আজারা কথা বাদ দিয়ে খাবারটা খেয়ে নাও। জঙ্কুক তেকে খাওয়াতে যাবে, তখনই সুগা ফোন করে। কি হয়েছে? অসময় ফোন করলি কেন? জঙ্কুক, বিপদ দুই দিক থেকে ঘেরাও করে ফেলেছে, তাড়াতাড়ি প্লেনটাকে ল্যান্ড করাতে বল। ডোন্ট ওয়ারি মাই ব্রাদার, ইফ দিস প্ল্যান ডাজন্ট ওয়ার্ক দেয়ার ইজ প্ল্যান বি, বলে জঙ্কুক রহস্যময় একটা হাসি দেয়।